আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের 6 নম্বর অধ্যায়ের 4টি ক্লাস। বিগত 3টি ক্লাসে আমরা এই অধ্যায়ে 3টি ফরম্যাটে গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 4 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 4 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নম্বর 4, কস্ট অফ রিটেন আর্নিং KR। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। 3 নম্বর ফরম্যাটের সাথে 4 নম্বর ফরম্যাটের অনেকটা মিল আছে। দেখুন আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 থেকে আমরা দেখব। প্রথমে আমরা এই ফরম্যাটের সূত্রগুলো একটু বিস্তারিত দেখে আসি। কস্ট অফ রিটেন আর্নিং এবং কস্ট অফ ইকুইটি এই দুইটা ফরম্যাটের সূত্র একই রকম, তাই এখানেও আমরা 4টা সিচুয়েশনে 4টা সূত্র দিয়েছি। হোয়েন গ্রোথ রেট, যখন উইদাউট গ্রোথ রেট, যখন গ্রোথ রেট থাকবে না। 2 নম্বর দিয়েছি উইথ গ্রোথ রেট, যখন গ্রোথ রেট থাকবে। আর 3 নম্বর দিয়েছি এক্সপেক্টেড ডিভিডেন্ড উইথ গ্রোথ রেট। এক্সপেক্টেড ডিভিডেন্ড বলতে ভবিষ্যতে ডিভিডেন্ড দেওয়া হবে, এখনও দেওয়া হয়নি, কন্টেম্পলেটিং, আশা করা হচ্ছে ডিভিডেন্ড দেওয়া হবে D1। এরকম সিচুয়েশন থাকলে 3 নম্বর এটা সূত্র দিয়েছি। আর 4 নম্বর হচ্ছে হোয়েন গ্রোথ রেট ইজ ডিক্রিজ, যখন গ্রোথ রেট ডিক্রিজ হবে এবং পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকবে। সেক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য হলো কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ রিটেন আর্নিংয়ের ভিতরে পার্থক্য হলো এখানে পার্সোনাল ট্যাক্স দেওয়া হয়। পার্সোনাল ট্যাক্স থাকলে কী ব্যবহার করতে হবে এটা দেখতে হবে, যে পার্সোনাল ট্যাক্স কস্ট অফ ইকুইটিতে ব্যবহার হয় না, কিন্তু রিটেন আর্নিং দিয়ে ব্যবহার হয়। কস্ট অফ রিটেন আর্নিংয়ের ক্ষেত্রে কী লাগে? পার্সোনাল ট্যাক্স লাগে। দেখুন প্রথমে আমরা লিখেছি যে গ্রোথ রেট না থাকলে KR সমান কস্ট অফ রিটেন আর্নিং KR সমান D0/P0। উপরে একটু আমরা 1 - পার্সোনাল ট্যাক্স দিয়েছি। পার্সোনাল ট্যাক্স থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে এই পার্সোনাল ট্যাক্স 0 দিবেন। এটা আমাদের সূত্র। এবার আসুন দ্বিতীয়, উইথ গ্রোথ রেট। যদি গ্রোথ রেট থাকে তাহলে একই সূত্র লিখব, KR সমান D0 1 + গ্রোথ রেট ইন্টু 1 - পার্সোনাল ট্যাক্স। এখানে বাড়তি কথা শুধুমাত্র 1 + গ্রোথ রেট, কারণ যদি গ্রোথ রেট দেওয়া থাকে তখন আমাদের এই সূত্র লিখতে হয় /P0 ইন্টু 100 + গ্রোথ রেট। সেক্ষেত্রে কস্ট অফ রিটেন নিয়ে কখনও P0 থেকে FC মাইনাস করা যাবে না। FC হলো ফুলেশন কস্ট, বাইরে বিক্রয় করার সময় যে ব্যয়টা হয় আনুষঙ্গিক ব্যয়, সেটা হলো FC। তাই কস্ট অফ ইকুইটির সময় FC মাইনাস করতে হয়, আর কস্ট অফ রিটেন আর্নিংয়ের সময় FC বাদ দেওয়া যায় না, কারণ কস্ট অফ রিটেন আর্নিংটা মূলত ইন্টারনাল বিক্রয় হয়, এটা অভ্যন্তরীণ বিক্রয় হয়, অর্থাৎ পূর্বে শেয়ার মালিকদের কাছেই বিক্রি হয়, যার কারণে এখানে কোনো ব্যয় হয় না। আর P0 থেকে কখনোই বাদ দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর সূত্রে আসুন, এক্সপেক্টেড ডিভিডেন্ড উইথ গ্রোথ রেট। গ্রোথ রেটের সাথে যদি ডিভিডেন্ড এক্সপেক্টেড থাকে, অর্থাৎ D1 থাকে, তাহলে সূত্র হবে D1 1 - পার্সোনাল ট্যাক্স /P0 ইন্টু 100 + গ্রোথ রেট। গ্রোথ রেট প্লাস হবে। এবার আসুন, গ্রোথ রেট যদি ডিক্রিজ থাকে তাহলে 2 নম্বর সূত্রের মতো সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে KR সমান D0 1 - গ্রোথ রেট ইন্টু 1 - পার্সোনাল ট্যাক্স /P0 ইন্টু 100 - গ্রোথ রেট। দেখুন 2 নম্বরে যেখানে প্লাস গ্রোথ রেট ছিল ওখানে মাইনাস হয়েছে। তাই 2 এবং 4 এই দুইটা একই রকম সূত্র প্রায়, আর 1 এবং 3 এই দুইটা প্রায় একই রকম সূত্র। একটা D1 থাকে, একটা D0 থাকে। D0 হলো ডিভিডেন্ড পেইড, অলরেডি পেইড হয়ে গেছে, আর D1 হচ্ছে এক্সপেক্টেড উইল বি পেইড, অর্থাৎ কন্টেম্পলেটিং অফ ডিভিডেন্ড উইল বি পেইড। এরকম যদি বলা হয় ইন্ড অফ দ্য নেক্সট ইয়ার, যে এই বছরের শেষে দেওয়া হবে ভবিষ্যতে, তাহলে D1। তো D0 এবং D1 নিয়ে আর কোনো সমস্যা নেই, P0 নিয়েও কোনো সমস্যা নেই। তো এবার আসুন আমরা অঙ্কগুলো দেখে আসি। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1, দ্য কস্ট অফ ইকুইটি শেয়ার অফ ক্যাপিটাল KE ইজ 10%। এখানে KE মান 10% দেওয়া আছে, অ্যান্ড দ্য পার্সোনাল ট্যাক্স রেট ইজ 20%। পার্সোনাল ট্যাক্স 20% দেওয়া আছে। কম্পিউট দ্য কস্ট অফ রিটেন আর্নিং। এখানে আমাদের কোনো P0 D0 এগুলো কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র কস্ট অফ ইকুইটি দেওয়া আছে। তাহলে যদি আমরা কস্ট অফ ইকুইটি থেকে কস্ট অফ রিটেন আর্নিংয়ে যাই, খুব ছোট্ট একটা সূত্র ব্যবহার করা হবে, KR সমান KE ইন্টু 1 - পার্সোনাল ট্যাক্স। শুধু পার্সোনাল ট্যাক্সটা বাদ দেওয়া ছিল না, এটা আমরা বাদ দিয়ে নিব। তাহলে 1 - পার্সোনাল ট্যাক্স 20%। তাহলে 1 থেকে 0.20 বাদ দিলে 0.80 থাকে। 0.80 সাথে এবার গুণ করেন 10%, তাহলে কত হয়? 8%। অ্যান্সার হলো 8%। এটাই অ্যান্সার। খুব ছোটো একটা সূত্র। যদি এই সূত্রটা আমি এখানে দেয়নি, শুধু অঙ্কের ভিতরে প্রয়োগ দেখাইছি। 2 নম্বর অঙ্কটা বসে, লিমা কোম্পানি কারেন্টলি পেইড দ্য ডিভিডেন্ড 10 টাকা পার শেয়ার। তাহলে 10 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয়েছে, এটা D0। মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইজ 110 টাকা, এটা হলো P0। ফুলেশন কস্ট ইজ 2 টাকা পার শেয়ার। দেখুন এখানে বলছে ফুলেশন কস্ট কত? 2 টাকা। যেহেতু বলছে কম্পিউট দ্য কস্ট অফ রিটেন আর্নিং, তাহলে এই ফুলেশন কস্টের কোনো ব্যবহার নেই। রিটেন আর্নিং হোয়েন দ্য পার্সোনাল ট্যাক্স 30%, পার্সোনাল ট্যাক্সের ব্যবহার আছে।
তো আসুন আমি এখানে একটা নোট দিয়েছি, কস্ট অফ রিটেন আর্নিংয়ের ক্ষেত্রে নির্ণয় করার সময় ফ্লুয়েশন কস্ট কখনোই আসে না। তাই আমরা সূত্র লিখলাম উই নো দ্যাট, আমরা জানি কি আর সমান সমান D0 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই P0 ইন্টু 100। তো এখানে আমাদের D0 মান 10 টাকা, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স 0.30 বসালাম, পার্সোনাল ট্যাক্স এখানে 1 থেকে 0.30 চলে গেলে থাকে 0.7। এবার ক্যালকুলেশন করলাম 0.7 এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে আসে 7 টাকা বাই 110 ইন্টু 100 এখানে আসলো 6.36%। এটা কোনো গ্রোথ রেট ছিল না, যার কারণে এখানে জি যোগ হয় নাই। 3 নম্বর অঙ্কে আসেন, নিপা কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড 11 টাকা, এটা হলো D0। মার্কেট প্রাইস পার শেয়ার 150 টাকা, এটা হচ্ছে P0। ফ্লুয়েশন কস্ট 2 টাকা, এটা হলো এফসির মান, কিন্তু এফসি তো আমাদের প্রয়োজন হবে না। কম্পিউট দ্য কস্ট অফ রিটেন আর্নিং, যদি কস্ট অফ ইকুইটি বলতো তাহলে আমাদের অবশ্যই এফসি প্রয়োজন হতো। হোয়েন দ্য পার্সোনাল ট্যাক্স 20%, এখন পার্সোনাল ট্যাক্স আমাদের লাগবে, কস্ট অফ রিটেন আর্নিংয়ে পার্সোনাল ট্যাক্স লাগে, কিন্তু যদি কস্ট অফ ইকুইটি তৈরি করতাম তাহলে এই পার্সোনাল ট্যাক্স কোনো প্রয়োজনে আসতো না। অ্যান্ড গ্রোথ রেট অফ ডিভিডেন্ড এক্সপেক্টেড টু বি 6%। আবার জির মান আছে, তাহলে সূত্রটা হবে যেহেতু এক্সপেক্টেড ডিভিডেন্ড তাহলে D1 না, এই যে D0 দেওয়া আছে, তো D0 রে আমরা D1 তৈরি করে নিয়েছি। অবশ্যই এইভাবে আমরা লিখতে পারতাম যে D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট মাইনাস 1 মাইনাস ট্যাক্স রেট পার্সোনাল ট্যাক্স। অবশ্যই আমরা সেই কাজটা হেয়ারে করে দিয়েছি। D0 সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করে 11 সাথে 1.06 গুণ করলে 11 টাকা 66 পয়সা D1, আর 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স 20%। ক্যালকুলেশন করে আবার 150 টাকা দিয়ে ভাগ করে একসাথে গুণ করার পরে 6% যোগ করলাম, তাহলে এদিকে আমরা একসাথে গুণ করার পরে পেয়েছি কত, পেয়েছি 6.22%, আর তার সাথে 6% যোগ করলে 12.22%। এটাই হলো অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন 4 নম্বর অঙ্ক, মার্কেট প্রাইস অফ দ্য ইকুইটি শেয়ার অফ ডেল্টা কোম্পানি 150 টাকা, এটা হলো P0 পার শেয়ার, অ্যান্ড দ্য ফ্লুয়েশন কস্ট 5%। ফ্লুয়েশন কস্ট হচ্ছে 5%। কস্ট অফ ইকুইটি করার সময় ফ্লুয়েশন লাগে, কিন্তু কস্ট অফ রিটার্নিংয়ের সময় এফসি প্রয়োজন হয় না। দ্য কোম্পানি পেইজ দ্য ডিভিডেন্ড পার শেয়ার ইজ 15 টাকা। 15 টাকা হচ্ছে অলরেডি পেইড করা হয়ে গেছে, এটা যে D0 মান। অ্যান্ড দ্য গ্রোথ ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু 6%, 6% হলো জির মান। ক্যালকুলেট দ্য কস্ট অফ রিটেন আর্নিং ইফ দ্য পার্সোনাল ট্যাক্স রেট ইজ 40%। যদি এখানে কস্ট অফ ইকুইটি বলতো তাহলে পার্সোনাল ট্যাক্সের কোনো প্রয়োজন হতো না। যাই হোক, আমাদের কস্ট অফ রিটেন আর্নিং বলেছে, তাই আমরা সূত্রটা লিখলাম। আর D0 মান ছিল, কিন্তু D0 থেকে আমরা D1টা আমরা ক্যালকুলেশন করে নিয়েছি হিয়ারে, যে D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট ক্যালকুলেশন করে 15 টাকা 90 পয়সা, এটাই আমাদের মান হলো। তো আসুন 15 টাকা 90 পয়সা ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স 40% ডিভাইড বাই P0 150 টাকা ইন্টু 100 প্লাস গ্রোথ রেট 6%। 6% আলাদা থাক, আগে আমরা এটা ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করে পেয়েছি 6.36, আর এর সাথে আবার 6% যোগ করলে 12.36%। এই ছিল আমাদের কস্ট অফ রিটেন আর্নিংয়ের অঙ্ক। শিক্ষার্থীগণ, তো কস্ট অফ রিটেন আর্নিং অনেক সহজ। আর এখানে আমি অবশ্যই 4টা অঙ্ক দিয়েছি, এগুলো এটা ছিল 15 সালে এসেছে, এটা 14 সালে মডিফাইড, এটা সোহরাওয়ার্দী কলেজে এসেছে 7 কলেজে। আজকের ক্লাসে আপনারা এগুলো দেখলেন, এটা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলবেন। তাহলে এই 4টা অঙ্ক আছে কমপ্লিট করে তারপরে আমরা 5 নম্বর ফরম্যাটে যাবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, কারণ ভালো বইয়ে সুন্দরভাবে সাজানো থাকে, দেখে খুব সহজে বোঝা যায়। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি খুব সুন্দরভাবে সাজায়ে ফরম্যাট আকারে বইগুলো লিখেছি। থিওরি এবং ম্যাথ বই সবগুলো আমার ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সব বই লেখা হয়ে গেছে। এখন MK জামান সিরিজে যে বইগুলো বের হচ্ছে আপনারা এগুলো সংগ্রহ করুন। আপনারা যে বই কিনুন না কেন, আমার হ্যান্ড নোটটা সংগ্রহ করে আপনাদের অনেক উপকার হবে আশা করি ইনশাল্লাহ। প্রশ্ন কমন পাওয়ার জন্য খুবই গুরুত্ব রাখবে এখানে, কারণ প্রত্যেকটা অধ্যায়ে কয় রকমের অঙ্ক আছে এটা আগে আপনাকে জানতে হবে। যেমন আমরা এই অধ্যায়টি শুরু করার সময় বলছিলাম যে এখানে আমাদের 5 ধরনের অঙ্ক আছে। এই 5 ধরনের অঙ্ক আমি আলাদাভাবে সাজাই দিয়েছি, কোন ধরনের অঙ্ক কীভাবে অ্যান্সার করতে হয়। তো আমরা এই পর্যন্ত 4টা ফরম্যাটে অঙ্ক শেষ করে ফেলেছি। আজকে আগামী ক্লাসে আমরা 5 নম্বর ফরম্যাটের অঙ্কটা করব। তাহলে আমরা 4টা ক্লাস করলাম, 4টা ফরম্যাট শেষ। এবার 5 নম্বর ফরম্যাটটা করলে আমাদের এই অধ্যায় পুরো কমপ্লিট হয়ে যাবে। এই অধ্যায় থেকে যে অঙ্কই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক এভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে শিখতে পারি তাহলে প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়া আপনার জন্য খুবই ইজি হবে ইনশাল্লাহ। যারা শুধুমাত্র পাস করার জন্য মনে করেন তারা অল্প দিনের মধ্যে খুব সহজে অল্প টাইমের ভিতরে ইনশাল্লাহ পাস করার মতো যোগ্যতা হয়ে যাবে। তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের বইগুলো সংগ্রহ করুন। আর বইগুলো সংগ্রহ করার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে সুলভ মূল্যে আমরা বইগুলো দিতে পারবো।
কারণ বাইরে ব্যবসায়ীদের কাছে আমরা বই দিব না, কারণ তারা অনেক টাকা নেয়, অনেক দুই নম্বরই করে, প্রতারণা করে। তো শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 5 নম্বর ফরম্যাটটা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।